তুমি বলেছিলে আমাকে কখনো ভালোবাসোনি। হ্যাঁ বলেছিলাম। তাই তো তোমাকে জোর করেই আমার জীবনে নিয়ে এসেছি। এখন দেখো, ভালোবাসা নিজেই এসে গেছে। রাত তখন 11টা। ড্রয়িং রুমে মা একা বসে তারাবি পড়ছিলেন। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে কয়েকবার লম্বা শ্বাস নিলাম। বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। নিধিকে হারানোর ভয়টা আজ আমার সব দ্বিধাকে ছাপিয়ে গেছে। কাল ওর জন্য ছেলেপক্ষ দেখতে আসবে, আর আমি জানি মেজো খালা এবার নিধিকে বিয়ে দিয়েই ছাড়বেন। আমি ধীর পায়ে মায়ের পাশে গিয়ে বসলাম। মা, একটু কথা ছিল। তারাবি শেষ হয়েছে তোমার? বল, তোর চেহারার অবস্থা এমন কেন? শরীর খারাপ? শরীর না মা, মন খারাপ। আসলে মন ঠিক নেই। মা, কাল নিধিকে দেখতে আসবে, তুমি জানো তো। জানি, খুব ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, নিধি ভাগ্যবতী, তাই এত ভালো প্রস্তাব পেয়েছে। মা, নিধি ভাগ্যবতী কিনা জানি না, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচব না। আমি নিধিকে ভালোবাসি মা। ছোটবেলা থেকেই ও আমার সবটুকু জুড়ে আছে। তুমি দোহাই লাগে এই বিয়েটা বন্ধ করো। খালামুনিকে বলো তানভীর নিধিকে ছাড়া থাকতে পারবে না। মা চমকে আমার দিকে তাকালেন। হাতের তসবিহ থেমে গেল। তানভীর, তুই কি পাগল হয়েছিস? কি বলছিস এসব? নিধি তোর ছোট খালাতো বোন, ও পিচ্ছি একটা মেয়ে। এই তো সেদিনও তোর কোলে ঘুরে বেড়ালো, আর তুই ওর উপর নজর দিয়েছিস? নজর না মা, ভালোবাসা। ও পিচ্চি ছিল, এখন তো বড় হয়েছে। আর খালাতো বোনের সাথে বিয়ে হওয়া কি পাপ? আমি ওকে ছাড়া অন্য কাউকে আমার জীবনসঙ্গিনী হিসেবে কল্পনাও করতে পারি না। চুপ কর তানভীর, একদম চুপ। তোর খালা জানলে আমাদের মুখ দেখানো দায় হবে। ওরা আমাদের উপর কতটা ভরসা করে জানিস? আর তুই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের বোনের উপর মনে পাপ পুষেছিস। এই বিয়ে হবেই, আর তুই সেখানে বড় ভাইয়ের মতো উপস্থিত থাকবি। বড় ভাই? আমি কোনোদিনও ওর ভাই হতে পারিনি মা। আমি ওকে আমার স্ত্রী হিসেবে চেয়েছি। তুমি যদি খালামণিকে না বলো, তবে আমি নিজেই কাল সব পড করে দেব। আমি নিধিকে অন্য কারো হতে দেব না মা। দরকার হলে আমি জোর করব। তানভীর, নিজের সীমা ছাড়াস না। তুই কোনো জোর খাটাবি না। নিধির জীবন নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে? খবরদার, এই নিয়ে আর একটা শব্দও যেন তোর মুখে না শুনি। যা, নিজের ঘরে গিয়ে ঘুমা। কাল যেন তোকে হাসি খুশি দেখি। আমি আর দাঁড়ালাম না। মায়ের চোখে মুখে কাঠিন্য বলে দিচ্ছে সহজে তিনি মানবেন না। কিন্তু আমিও তানভীর, যা একবার পাওয়ার জেদ ধরি তা আদায় করেই ছাড়ি। নিধি আমার, শুধু আমার। তাকে ছিনে নিতে হলে আমাকে যদি খলনায়ক হতে হয়, আমি তাই হব। সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি। বিছানায় এপাশ ওপাশ করেছি, আর জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিধির হাসি মুখটা কল্পনা করেছি। ভোরের আলো ফুটতেই আমি ঠিক করে নিলাম, মা সাহায্য না করলে আমি নিজেই ব্যবস্থা নেব। নিধিকে অন্তত জানানো দরকার যে আমি তাকে কতটা ভালোবাসি। সকাল 10টা বাজে। খালামণির বাসায় প্রচুর মানুষের আনাগোনা। নিধিকে সাজানোর জন্য বিউটিশিয়ান এসেছে। আমি নিধির রুমের সামনে গিয়ে কয়েকবার পায়চারি করলাম। কেউ নেই দেখে চুপি চুপি ভেতরে ঢুকলাম। নিধি তখন আয়নার সামনে বসেছিল, লাল একটা শাড়ি পরে। ওকে অপার্থিব সুন্দর লাগছিল। নিধি আয়নায় আমার প্রতিফলন দেখে চমকে ওঠে। আরে তানভীর ভাইয়া, আপনি এখানে? দরজা না নক করে ঢুকে পড়লেন যে? কেউ দেখলে কি ভাববে? কেউ দেখলে দেখুক, আমার কিছু যায় আসে না। নিধি, তুমি কি সত্যিই এই বিয়েতে রাজি? এই যে লাল শাড়ি পরে বসে আছো, এটা কার জন্য? কি বলছেন এসব? আম্মু পছন্দ করেছে তাই রাজি হয়েছি। ছেলে নাকি খুব ভালো। আপনি কি খুশি হননি আমার জন্য? আমি ওর কাছে গিয়ে হাতটা শক্ত করে ধরি। আমি একদমই খুশি নই। খুশি হওয়ার কোনো কারণও নেই। নিধি, তুমি আমায় ভাইয়া ডাকবে না। আমি তোমাকে ভালোবাসি, অন্য কারো হতে দেব না তোমাকে। নিধি ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে। ছি তানভীর ভাইয়া, এ কি বলছেন আপনি? আপনি আমার বড় ভাই। ছোটবেলা থেকে আপনার আদর পেয়ে বড় হয়েছি। এখন এসব বলে আমাদের পবিত্র সম্পর্কটাকে নোংরা করবেন না। ছাড়ুন আমাকে। আমি নিধির চোখের দিকে তাকালাম। ভাই বোনের সম্পর্কটা সমাজ বানিয়েছে,
কিন্তু আমার হৃদয়ে তুমি শুধু আমার অর্ধাঙ্গিনী। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। আজ যারা তোমাকে দেখতে আসবে আমি তাদের মুখের ওপর না বলে দেব। পাগল হবেন না তানভীর ভাইয়া, আম্মু শুনলে হার্ট অ্যাটাক করবে। আমার বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। আমি আপনাকে কোনো দিন ওই নজরে দেখিনি। আপনার প্রতি আমার শুধু শ্রদ্ধা আছে। শ্রদ্ধা নিয়ে সংসার চলে না নিধি, ভালোবাসা লাগে। আর সেই ভালোবাসা আমার মনে কানায় কানায় ভরা। তুমি যদি রাজি না হও তবে আমি আজ এখানে রক্তারক্তি কাণ্ড ঘটাবো। আমি তোমাকে কারো হতে দেব না। নিধি অঝরে কাঁদতে লাগলো, কিন্তু আমার হৃদয়ে তখন দয়ামায়ার কোনো জায়গা নেই। আমি জানি আমি যা করছি তা হয়তো ভুল, কিন্তু ওকে হারানোর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার নেই। ঠিক তখনই বাইরে খালামুনির গলার আওয়াজ পাওয়া গেল। নিধি, ও নিধি, ভেতরে কে রে? দরজাটা কেন লাগানো? কি রে মা, তৈরি হয়েছিস? ছেলেপক্ষ তো ড্রয়িং রুমে এসে বসেছে। আমি দ্রুত জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। নিধি তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে নিল। আমি ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, মনে রেখো নিধি, তুমি শুধু তানভীরের। এরপর আমি হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ড্রয়িং রুমে যেতেই দেখলাম মা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো তিনি বুঝতে পেরেছেন আমি নিধির রুমে গিয়েছিলাম। ছেলেপক্ষ তখন হাসি মুখে চা খাচ্ছে। ছেলের বাবা খুব প্রশংসা করছে নিধির। আমার ভেতরে রাগটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম হলো। ড্রয়িং রুমে পা রাখতেই একটা চাপা গুঞ্জন কানে এলো। ছেলেপক্ষের সবাই খুব হাসি খুশি। ছেলেটা সোফায় বসে ফোন টিপছে, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। ওর চোখে মুখে একটা তাচ্ছিলের হাসি। আমার ইচ্ছে করছিল ওর কলার চেপে ধরে এখান থেকে বের করে দিতে, কিন্তু মা আমার হাত শক্ত করে চেপে ধরলেন যাতে আমি কোনো অঘটন না ঘটাই। তানভীর, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর খালামণিকে একটু হাতে হাতে সাহায্য কর। মিষ্টির প্লেটগুলো কি সাজানো হয়েছে? মিষ্টি পরে সাজালেও চলবে মা, আমি বরং বরপক্ষের সাথে একটু আলাপ করি। ভাইয়া, আপনি কি নিধিকে দেখেছেন? ও কিন্তু বেশ জেদি মেয়ে, সামলাতে পারবেন তো? ছেলের বড় ভাই বলে, ওসব নিয়ে আমাকে ভাবতে হবে না। জেদি মেয়েদের বশ করার কৌশল তাদের জানা আছে। তাছাড়া নিধি দেখতেও যেমন সুন্দরী, পড়াশোনাতেও ভালো। তাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়া আর পাওয়ার কথা এক নয়। অনেক সময় পছন্দের জিনিস হাতের নাগালে থাকলেও ছোঁয়া যায় না। নিধি আমার চোখের সামনে বড় হয়েছে, ওকে আমি খুব ভালো করে চিনি। তানভীর, নিজের ড্রয়িং রুমে যা, মেহমানদের সাথে ওভাবে কথা বলতে নেই। ক্ষমা করবেন ভাই সাহেব, ও আসলে নিধিকে খুব স্নেহ করে তো, তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি ওখান থেকে সরে এলাম ঠিকই, কিন্তু আমার চোখ ছিল নিধির দরজার দিকে। একটু পরে খালামণি নিধিকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। লাল শাড়িতে নিধিকে যেন পরি মনে হচ্ছিল, কিন্তু ওর চোখগুলো লাল হয়ে ফুলে আছে। ও যে কাঁদছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নিধি একবার আমার দিকে তাকিয়েই নজর নামিয়ে নিল। এই তো আমাদের নিধি। ও একটু লাজুক তো, তাই কথা কম বলে। মা নিধি, এদিকে আয়, এদের সালাম কর। নিধি মেহমানদের সামনে গিয়ে যান্ত্রিকভাবে সালাম করল। ছেলেটা হা করে নিধির দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো কেউ যেন আমার কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না। ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ালাম। সবার মনোযোগ চাচ্ছি, এই বিয়েটা হতে পারে না। নিধি আমার আমানত, ওকে আমি অন্য কারো হতে দেব না। খালামণি, নিধিকে আমি ভালোবাসি। তানভীর, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি অলক্ষণে কথা বলছিস মেহমানদের সামনে? ইয়ার্কি করার জায়গা পাস না? এটা কোনো ইয়ার্কি নয় খালামণি। আমি নিধিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওর সাথে অন্য কারো বিয়ের কথা ভাবা আমার কাছে মৃত্যুর সমান। আপনারা দয়া করে চলে যান, নিধি শুধু আমার। একই কাণ্ড! আপনারা কি আমাদের ডেকে এনে অপমান করার জন্য এখানে বসিয়েছেন? ঘরের ছেলে নিজের বোনকেও ভালোবাসে, আর আপনারা বিয়ের আয়োজন করছেন? তানভীর, তুই আজ সব শেষ করে দিলি। আমি তোকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুই শয়তানি বুদ্ধি ছাড়িসনি। মেজো আপা, আমি এর জন্য খুব লজ্জিত। মা,
তুমি লজ্জিত হওয়ার নাটক করো না। আমি যা বলেছি তা একদম সত্যি। নিধি, তুমি বলো, তুমি কি আমার হতে চাও না? সবার সামনে সত্যিটা বলো। তানভীর ভাইয়া, আপনি থামুন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন। আম্মু, আমি তানভীর ভাইয়াকে ঘৃণা করি। নিধির এই ঘৃণা ভরা কথাগুলো আমার কানে তপ্ত সীসার মতো বিঁধল। কিন্তু আমি জানি ও ভয় পেয়ে এসব বলছে। আমি নিধির হাত ধরে টান দিয়ে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে এলাম। সবাই হাঁ করে তাকিয়ে রইল। আমি পরিষ্কার জানিয়ে দিলাম, নিধি রাজি হোক আর না হোক, ও আজই আমার বউ হবে। ড্রয়িং রুমের পরিস্থিতি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো। নিধির বাবা অর্থাৎ আমার মেজো খালু এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু এবার তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার চোখে মুখে অবিশ্বাস্য ক্রোধ। মেহমানরা ততক্ষণে অপমানিত বোধ করে উঠে দাঁড়িয়েছেন। আমি নিধির হাতটা আরও শক্ত করে ধরলাম যাতে ও ছুটে যেতে না পারে। মেজখালু বলল, তানভীর, তুই কি নিজের জ্ঞান হারিয়েছিস? আমার মেয়ের হাত ছাড় বলছি। তোর সাহস কত বড় যে আমার সামনেই আমার মেয়ের গায়ে হাত দিস? আমি বললাম, সাহস নয় খালু, এটা আমার অধিকার। নিধিকে আমি ছোটবেলা থেকে আগলে রেখেছি। আজ অন্য কেউ এসে ওকে নিয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারছি না। তানভীর, তুই এক্ষুনি ওর হাত ছাড়, নয়তো আমি আজ তোর সাথে সব সম্পর্ক শেষ করে দেব। তুই আমাদের বংশের মুখে চুন কালি মাখালি। সম্পর্ক তো তুমি কাল রাতেই শেষ করে দিয়েছ মা, যখন আমার মনের কথা না শুনে নিধির বিয়ের আয়োজন করেছ। আজ আর পিছিয়ে আসার পথ নেই। আমি নিধিকে ছাড়া ঘর থেকে বের হব না। ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? সবার সামনে আমার হাত ছাড়ুন। আপনি আমাকে সবার সামনে ছোট করেছেন। আম্মু অজ্ঞান হয়ে যাবে। তোমার আম্মু অজ্ঞান হবে না নিধি। তিনি বুঝতে পারবেন আমি তোমাকে কতটা সুখে রাখব। তুমি শুধু আমার সাথে চলো। এই অপয়া পাত্রের সাথে তোমার বিয়ে আমি হতে দেব না। আমরা চললাম। এমন বেয়াদব আর অসভ্য পরিবারে আমরা আমাদের ছেলের বিয়ে দিতে পারি না। আপনাদের পারিবারিক সমস্যা আপনারা মিটিয়ে নিন। মেহমানরা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। খালামণি সোফায় ধপ করে বসে পড়ে অঝরে কাঁদতে লাগলেন। নিধি বারবার আমার হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার জেদ তখন পাহাড়ের মতো অটল। আমি পকেট থেকে কাজী সাহেবকে ফোন করার জন্য ফোনটা বের করলাম, যাকে আমি আগে থেকেই নিচে দাঁড় করিয়ে রেখেছিলাম। তানভীর, তুই কি করতে যাচ্ছিস? ওই কাজী সাহেবকে ভেতরে ডাকলি কেন? খবরদার, আর একটাও বাজে কাজ করিস না। আমি যা করছি তা আমাদের দুজনের ভবিষ্যতের জন্য করছি। নিধি আজ থেকে শুধু আমার, কেউ আমাদের আলাদা করতে পারবে না। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। না তানভীর ভাইয়া, আপনি এটা করতে পারেন না। আমি আপনাকে ঘৃণা করি, সারা জীবন করব। আপনি জোর করে কাউকে আপন করতে পারেন না। ঘৃণায় সই নিধি, অন্তত আমার হয়তো থাকবে। আজ থেকে তুমি মিসেস তানভীর। সাক্ষী হিসেবে আমার দুই বন্ধু এখানে আছে। কাজী সাহেব যখন নিধিকে বিয়ের কথা জিজ্ঞেস করলেন, ও চুপ করে ডুকরে কাঁদছিল। আমি নিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুমি যদি কবুল না বলো তবে আমি এখনই নিজের গায়ে আগুন দেব। নিধি ভয়ে আর চাপে পড়ে অস্পষ্ট স্বরে কবুল বলে দিল। আমি দ্রুত নিজের সই সেরে নিলাম। ড্রয়িং রুমে তখন এক নিস্তব্ধতা নেমে এলো, শুধু নিধির কান্নার শব্দ শোনা যাচ্ছিল। মেজো খালু বললেন, তুই আমার মেয়েকে কেড়ে নিলি তানভীর। আজ থেকে আমার মেয়ের সাথে তোর আর তোর পরিবারের কোনো সম্পর্ক নেই। তুই ওকে নিয়ে এই মুহূর্তেই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি নিধিকে জাপটে ধরে আগলে রাখলাম। ওর কান্না থামছে না, কিন্তু আমি জানি একদিন ও আমাকে বুঝবে। আমি নিধিকে পাজাকলা করে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটতে লাগলাম। পেছনে ফেলে এলাম একরাশ ঘৃণা আর ভেঙে যাওয়া একান্নবর্তী পরিবারের টুকরো স্মৃতি। নিধি আমার বুকের ওপর হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে ছাড়লাম না। গাড়িটা যখন আমাদের বাড়ির সামনে এসে থামল, নিধি তখন ক্লান্ত হয়ে সিটের এক কোণে মাথা ঠেকিয়ে পড়ে আছে। ওর চোখের কাজল লেপ্টে একাকার। আমি ওকে গাড়ি থেকে নামার জন্য হাত বাড়ালাম, কিন্তু ও আমার হাত সরিয়ে দিয়ে নিজেই নেমে দাঁড়ালো। আমাদের বাড়ির সদর দরজায় বাবা দাঁড়িয়েছিলেন। ওনার মুখে কোনো রাগ নেই,
বরং এক ধরনের প্রশান্তি খেলা করছিল। বাবা, আমি নিধিকে নিয়ে এসেছি। আমি জানি মা হয়তো আমাকে তাড়িয়ে দেবে, কিন্তু নিধিকে আমি কোথায় রাখবো তা জানি না। আপনি কি আমাদের ফিরিয়ে দেবেন? ভেতরে আয় তানভীর, আমি সব শুনেছি। নিধি, মা, তুই কাঁদিস না। তোর দোলাবাই থাকতে তোর কোনো ভয় নেই। আমি তোকে আমার মেয়ের মতো করে আগলে রাখবো। মা ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলে, একদম না, এই মেয়ে এই ঘরে ঢুকবে না। তানভীর যা করেছে তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। ও নিজের বোনকে জোর করে তুলে এনেছে, আমি এটা মেনে নেব না। শান্ত হও তানভীরের মা, যা হওয়ার তা হয়ে গেছে। ওরা এখন বিবাহিত, সমাজ ওদের স্বামী স্ত্রী হিসেবেই চিনবে। এখন বের করে দিলে নিধির সম্মান কি ফিরে আসবে? সম্মানের কথা বলবেন না, ও আমার বোনের মাথা হেট করেছে। তানভীর, তুই এক্ষুনি ওকে ওর বাসায় দিয়ে আয়, আমি তোর মুখ দেখতে চাই না। মা, আমি ওকে ওর বাসায় দিয়ে এলে ওরা ওকে মেরে ফেলবে। আমি নিধিকে ভালোবাসি, আর ও এখন আমার স্ত্রী। তুমি মেনে নাও আর না নাও, ও এই বাড়িতেই থাকবে। গিন্নি, জেদ করো না। তানভীরের পাগলামি আমি সমর্থন করি না, কিন্তু নিধিকে এই অবস্থায় রাস্তায় ছেড়ে দেওয়া ঠিক হবে না। ভেতরে এসো মা নিধি, আজ থেকে এটা তোমারও ঘর। নিধি কোনো কথা না বলে বাবার পেছন পেছন ভেতরে ঢুকলো। ওই জন্য একটা জীবন্ত লাশ হয়ে গেছে। মা রাগে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি নিধিকে আমাদের গেস্ট রুমে নিয়ে গেলাম, কারণ আমি চাইনি এখনই ও আমার সাথে এক ঘরে থাকুক। ওর নিজের জন্য কিছুটা সময়ের প্রয়োজন ছিল। নিধি, এখানে তুমি ফ্রেশ হয়ে নাও। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। তোমার কোনো অভাব হতে দেব না। আমাকে রাজরানী হতে হবে না তানভীর ভাইয়া। আপনি আমাকে আমার মা বাবার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। আমার জীবনটা আপনি বিষিয়ে দিয়েছেন। সময় সব ঠিক করে দেবে নিধি। একদিন তুমি বুঝতে পারবে আমি কেন এমনটা করেছি। এখন তুমি বিশ্রাম নাও। আমি নিচে যাচ্ছি বাবার সাথে কথা বলতে। আমি নিচে নেমে দেখলাম বাবা সোফায় বসে একা চা খাচ্ছেন। মা ঘর থেকে বের হননি। আমি বাবার সামনে গিয়ে অপরাধীর মতো দাঁড়ালাম। আমি জানতাম বাবা সবসময় আমাকে সাপোর্ট করেন, কিন্তু আজকের ঘটনার পর তিনি কী ভাবছেন তা নিয়ে আমি চিন্তিত ছিলাম। তানভীর, তুই যা করেছিস তা ঠিক না হলেও নিধির প্রতি তোর টান আমি বুঝতাম। তবে তোর মাকে সময় দিতে হবে। উনি নিধির মাকে খুব ভালোবাসেন, তাই অপরাধ বোধে ভুগছেন। আমি জানি বাবা, কিন্তু আমি নিরুপায় ছিলাম। মা কি কোনোদিন নিধিকে মেনে নেবে না? আমি চাই না আমার জন্য ওদের সম্পর্ক নষ্ট হোক। সময় সব ঘায়ের ওষুধ তানভীর। তুই নিধির যত্ন নে, ও যেন এই বাড়িতে নিজেকে পর না ভাবে। কাল সকালে আমি তোর খালামণির বাসায় যাব কথা বলতে। এখন যা, নিধিকে কিছু খাইয়ে দে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাবার সমর্থন পাওয়া মানে অর্ধেক যুদ্ধ জয় করা। আমি খাবার নিয়ে নিধির ঘরের দিকে রওনা দিলাম। জানতাম পথটা সহজ হবে না, কিন্তু নিধিকে জেতার জন্য আমি সবটুকু করতে প্রস্তুত। আমি নিধির ঘরের দরজায় খাবারের থালা নিয়ে দাঁড়িয়েছিলাম। ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। আমি কয়েকবার নক করলাম, কিন্তু নিধির দরজা খুলল না। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এখন আমার সামনে ও আসবে না। ঠিক তখনই বাবা আমার পেছনে এসে দাঁড়ালেন। তানভীর, থালাটা আমার কাছে দে। তুই এখন ওর সামনে গেলে ও আরও বেশি উত্তেজিত হয়ে পড়বে। আমি চেষ্টা করে দেখি। আমি বাবার হাতে থালাটা দিয়ে ড্রয়িং রুমের কোণে গিয়ে দাঁড়ালাম। বাবা নিধির দরজায় নক করে খুব শান্ত গলায় ডাকলেন। কিছুক্ষণ পর নিধি ধীর পায়ে দরজা খুলল। বাবার মুখ দেখে ও হয়তো ফিরিয়ে দিতে পারল না। মা নিধি, আমি জানি তুই খুব কষ্টে আসছিস, কিন্তু শরীরের উপর তো জেদ চলে না মা। এই যে আমি তোর জন্য নিজের হাতে খাবার নিয়ে এসেছি, একটু খেয়ে নে মা। ছোট খালু, আমি কিছু খেতে পারবো না। আমার খুব দম বন্ধ লাগছে। আমাকে প্লিজ আমার আম্মুর কাছে পাঠিয়ে দিন। আমি এখানে থাকতে পারবো না। তোর আম্মু এখন খুব রেগে আছে মা,
এখন গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। তুই খেয়ে নে, আমি কথা দিচ্ছি সব ঠিক করার দায়িত্ব আমার। অন্তত আমার সম্মান রক্ষার্থে 2 লকমা মুখে তোল। বাবা অনেক বুঝিয়ে নিধিকে অল্প কিছু খাওয়ালেন। আমি আড়াল থেকে দেখলাম ও খুব কাঁদছিল। বাবা ঘর থেকে বেরিয়ে আসার পর আমি নিধির দরজার দিকে তাকালাম। ওর সাথে সাথে দরজাটা বন্ধ করে দিল। আমার ওপর ওর এই চরম ঘৃণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল। নিধি এই 7 দিনে নিজের ঘর থেকে খুব একটা বের হয়নি। আমি ওর ঘরের সামনে দিয়ে বারবার গিয়েছি, কিন্তু সাহস করে ভেতরে ঢুকিনি। ওর আর আমার মাঝে এখন বিশাল এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে আছে। তানভীর, তুই এভাবে ঘরের সামনে দাঁড়িয়ে থাকিস না। ওকে ওর মতো থাকতে দে। জোর করে সব পাওয়া যায় না, ভালোবাসা পেতে ধৈর্য লাগে। আমি জানি বাবা, কিন্তু ওর মলিন মুখটা দেখলে আমার সহ্য হয় না। মা কি এখনও ওর সাথে কথা বলেননি? মা তো এখনও ওর ছায়াও মারাচ্ছেন না। কেন কথা বলবো? আমি এই অন্যায়ের ভাগিদার হতে চাই না। তানভীর, তুই ওকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যা, তাহলেই হয়তো আমার শান্তি হবে। মা, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। নিধি তোমারও আপনজন। ও তো কোনো দোষ করেনি, যা করেছে আমি করেছি। তুমি ওর সাথে কথা বলো মা, অন্তত একটু স্বাভাবিক হও। আমি স্বাভাবিক হব না তানভীর। যেদিন তুই ওকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিবি, সেদিন আমি আবার তোকে নিজের ছেলে বলে মানব, তার আগে নয়। 1 সপ্তাহ পর আজ প্রথম নিধি ড্রয়িং রুমে এসে বসেছে। ওর চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি। আমি দূর থেকে ওকে দেখছিলাম। ও বাবার সাথে নিচু স্বরে কথা বলছিল, কিন্তু আমি ঘরে ঢুকতেই ও উঠে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আমাদের মাঝে একটা শব্দও বিনিময় হলো না। আমি দীর্ঘ শ্বাস ফেলে জানালার ধারে দাঁড়ালাম। নিধিকে আমার করে পেয়েও যেন আমি ওকে হারিয়ে ফেলেছি। আমার জেদ হয়তো পূর্ণ হয়েছে, কিন্তু আমার ভালোবাসা এখনও অনেক দূরে। এই দূরত্ব কবে কমবে তা আমি জানি না। রাত তখন অনেক, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি ফিরে তাকাতেই দেখলাম নিধি। ওর চোখে আজ সেই ঘৃণাটা নেই, বরং এক অদ্ভুত মায়া খেলা করছে। তানভীর ভাইয়া, আপনি এখনো ঘুমাননি? অনেক রাত হয়েছে তো। ঘুম আসে না নিধি? তোমাকে এত কষ্ট দিয়ে কি আমি শান্তিতে ঘুমাতে পারি? আমি জানি আমি ভুল করেছি, তোমাকে জোর করা ঠিক হয়নি। গত 1 সপ্তাহ আমি অনেক ভেবেছি। আপনি আমার উপর কোনো জোর খাটাননি, বরং মা বাবার মতো আমাকে আগলে রেখেছেন। আমার অবর্তমানে আম্মু আব্বুর কাছে গিয়ে মাপ চেয়ে এসেছেন। আমি সব জানি। আমি শুধু চেয়েছি তুমি যেন তোমার পরিবারকে ফিরে পাও। আমার ওপর রাগ করে তুমি কেন একা থাকবে? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি নিধি। আমি খুব ভুল বুঝেছিলাম আপনাকে। আমি ভেবেছিলাম আপনি শুধু নিজের জেদ পূর্ণ করেছেন, কিন্তু এই কদিন আপনার ভালোবাসা আর ধৈর্য দেখে আমার সব ভুল ভেঙে গেছে। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার কিছু নেই নিধি। তুমি যে আমার পাশে এসে দাঁড়িয়েছ, এটা আমার জন্য অনেক। আমি কি তবে ধরে নিতে পারি যে তুমি এই তানভীরকে একটু হলেও জায়গা দিয়েছো মনে? একটু নয় তানভীর ভাইয়া, অনেকটা জায়গা নিয়ে নিয়েছেন। আপনি ছাড়া আমাকে এতটা আগলে আর কে রাখবে? আমি আজ থেকে আপনার স্ত্রী হিসেবে আপনার সবটুকু অধিকার মেনে নিলাম। নিধি এই প্রথম আমার হাতটা নিজের হাত দিয়ে চেপে ধরল। ওর হাতের স্পর্শে আমার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। বারান্দার হালকা আলোয় ওকে আজ পৃথিবীর সবচেয়ে সুখী নারী মনে হচ্ছে। আমি আলতো করে ওর কপালে একটা চুমু খেলাম। মা দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। যাক, শেষমেশ তোদের মিল হলো। তানভীর, আমি তোকে অনেক বকেছি রে, কিন্তু আসলে আমি চেয়েছিলাম নিধি নিজে থেকে তোকে গ্রহণ করুক। আজ আমার বুকটা হালকা হলো। মা, তুমি জেগেছিলে? নিধি, দেখেছ, মা কিন্তু তোমাকে কোনোদিনও পর ভাবেনি। উনি শুধু চেয়েছেন তুমি যেন হাসি মুখে এই সংসারে থাকো। বড় খালামণি, আমাকে মাফ করে দিন। আমি আপনাকেও অনেক ভুল বুঝেছিলাম। আজ থেকে আমি এই বাড়ির লক্ষ্মী হয়ে থাকব। গিন্নি, দেখলে তো, আমি বলেছিলাম না তানভীর আর নিধি একে অপরের পরিপূরক। আজ থেকে আমাদের পরিবার আবার পূর্ণ হলো।
কালই আমরা ধুমধাম করে সবাইকে জানিয়ে দেব যে নিধি এখন আমাদের ঘরের বউ। রাত গভীর হতে লাগলো। মা আর বাবা আমাদের দোয়া করে নিজের ঘরে চলে গেলেন। নিধি আমার বুকে মাথায় রেখে আকাশের চাঁদ দেখছিল। ওর চুলে আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম। মনে হচ্ছিল জীবনের সব না পাওয়া বেদনা আজ এক নিমিষে মুছে গেছে। নিধি, আমি সারা জীবন তোমাকে এভাবেই আগলে রাখব। কোনোদিন তোমার চোখে জল আসতে দেব না। তুমি শুধু আমার হয়ে থেকো। আমি আপনারই তানভীর ভাইয়া, কালও ছিলাম, আজও আছি, আর সারা জীবন আপনার হয়েই থাকবো। ভালোবাসা থাকলে জোর করার প্রয়োজন হয় না, তা এমনিতেই ধরা দেয়। আমি নিধিকে পাজাকোলা করে কোলে তুলে নিলাম। ও লজ্জায় আমার বুকে মুখ লুকালো। বারান্দার নীল জ্যোৎস্না আজ আমাদের মিলনের সাক্ষী হয়ে রইল। দীর্ঘ প্রতীক্ষার পর তানভীরের জীবনে তার নিধি চিরতরের জন্য ধরা দিল। এভাবেই শেষ হলো আজকের ভালোবাসার গল্প। গল্পটা যদি আপনার মনে একটু হলেও হাসি বা অনুভূতি এনে দেয়, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনার সেই এক লাইনের ভালোবাসাই আমাদের পরের গল্পের প্রেরণা। এমন আরও সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, আমাদের সাথেই থাকুন।